আজ কোনো ভূমিকা নয়, সরাসরি একটা কঠিন প্রশ্ন করতে এসেছে। কার ক্ষমতা হলো কোটি কোটি সনাতনীর চোখের জল আর বিশ্বাসের উপর পা রেখে খোদ অযোধ্যার গর্ভগৃহে ডাকাতি করার? যারা নিজেদের সনাতনের একমাত্র ঠিকাদার ভাবেন, আজ তাদের আয়না দেখানোর সময় এসেছে। 1958 সালে দেশের এক মন্দিরে তছরূপের খবর পেয়ে জওহরলাল নেহরু মুখ্যমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঁচ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন। আর আজ 2026 সালে খোদ রামলালার দান বাক্স ফাঁকা হয়ে যায়, 60 কোটির সিকিউরিটি স্ক্যানার ফাইল 4 বছর ধরে ধুলো খায়, আর স্বঘোষিত পরম সনাতনী প্রধানমন্ত্রী মুখে কুলু পেটে বসে থাকেন। চুরিকে যারা অনিয়ম বলে ক্লিন চিট দেওয়ার চিত্রনাট্য লিখছেন, তাদের বলি, জনগণের আস্থা নিয়ে এই নোংরা খেলা আর কতদিন? আজ মুখোশ খোলার দিন, শেষ পর্যন্ত শুনবেন, কারণ সত্যটা আজ লখনৌ থেকে দিল্লি পর্যন্ত কাঁপন ধরাবে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনে খবর। সারা দেশ এখন একটা বিষয় নিয়েই ফুটছে, অযোধ্যার রাম মন্দিরে চুরি। না, ভুল বললাম। চুরি শব্দটা ব্যবহার করে আমি এই ঘটনার গুরুত্বকে হালকা করতে চাই না। এটাকে চুরি বলা মানে অপরাধের তীব্রতাকে লঘু করা। এটা স্রেফ চুরি নয়, এটা একটা বড়সড় পরিকল্পিত লুট, একটা ডাকাতি। আর এর গভীরতা কতটা মারাত্মক সেটা বুঝতে গেলে আমাদের একটু ইতিহাসে ফিরতে হবে। আজ থেকে 68 বছর আগের একটা ঘটনায়। 1958 সাল, ভারতের এক বিখ্যাত মন্দিরে সেবার চুরি হয়েছিল। খবর পাওয়া মাত্রই তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চিঠি লেখা হয়। নেহরু কি অ্যাকশন নিয়েছিলেন ভাবতেও পারবেন না। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আর সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনকেই কার্যত কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন। স্পষ্ট নির্দেশ ছিল, তৎক্ষণাৎ ব্যবস্থা নাও, এক চুল ঢিলেমি বরদাস্ত করা হবে না। এটাকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখা হবে, কারণ এটা জনগণের পবিত্র অর্থের লুট। আজকে যারা কথায় কথায় নেহরুর মুন্ডুপাত করেন, তারা 1958 সালের সেই প্রশাসনিক তৎপরতার দিকে তাকিয়ে দেখুন। কিন্তু বর্তমান পরিস্থিতি তার চেয়েও অনেক বেশি গম্ভীর, অনেক বেশি ভয়ানক। আজকের বিপদটা শুধু রাম মন্দিরের দান বাক্স লুটের মধ্যে সীমাবদ্ধ নেই। আসল সত্যিটা হলো, খোদ রাম মন্দিরটাই এখন চরম নিরাপত্তার ঝুঁকিতে। আর এই বিস্ফোরক পর্দাফাঁসটি করেছেন টপ সিক্রেটের সাংবাদিক অভিষেক উপাধ্যায়। রাম মন্দিরে চুরির খবরটা তিনি প্রথম ফাঁস করেছিলেন। তিনি প্রমাণ হিসেবে এমন কিছু চিঠি ও নথি সামনে এনেছেন যা দেশের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। কপিরাইট সমস্যার জন্য আমরা সেই অভিষেকের ভিডিওটি দেখাতে পারছি না, তবে অভিষেকের টুইটটা স্ক্রিনে লক্ষ্য করুন। পোস্টের প্রথমেই লেখা সুপার এক্সক্লুসিভ। সত্যি তাই, অভিষেকের অনুসন্ধানী সাংবাদিকরা কর্নিশ। অভিষেক পোস্টে যা লিখেছেন বাংলায় অনুবাদ করে দিচ্ছি। তিনি প্রশ্ন তুললেন, রাম মন্দিরে চুরিকে কি কৌশলে সহজ করে দেওয়া হয়েছে? উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র বিভাগের ফাইলগুলোতে গত 4 বছর ধরে ঝুলে আছে রাম মন্দিরের 3 নম্বর প্রবেশদ্বারে ভেহিকল স্ক্যানার লাগানোর প্রস্তাব। গাড়িতে করে নিয়ে যাওয়া দামি ধাতু থেকে শুরু করে বিস্ফোরক পর্যন্ত ধরার জন্য এই স্ক্যানার প্রস্তাব করা হয়েছিল। উত্তরপ্রদেশের মুখ্য সচিব 2020 সালে নিজেই এই প্রস্তাব দিয়েছিলেন। 2021 সালে প্রায় 60 কোটি টাকা খরচে ভারত সরকারের কোম্পানি সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেডের কাছ থেকে স্ক্যানার কেনার সিদ্ধান্ত হয়। 2022 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনুমোদনও দেন। তারপর থেকে এই অত্যন্ত সেন্সিটিভ প্রস্তাবটি সরকারি ফাইলে ঝুলতেই আছে। 2026-এর মে মাসে আবার অযোধ্যার এসএসপি রিপোর্ট পাঠিয়েছেন, কিন্তু সরকার এখনো আর্থিক অনুমোদন দেয়নি। এবছর এপ্রিল মাসে সঞ্জয় প্রসাদকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে চিঠি লেখা হয়, যেখানে এত গুরুত্বপূর্ণ প্রস্তাবের জন্য বাজেট অনুমোদন না করার কথা উল্লেখ করা হয়। তো এই হলো রাম মন্দির নিয়ে সরকারের ভূমিকা। সিট কি এই ভূমিকারও তদন্ত করবে? 2026 সালের 8 মে লেখা একটি চিঠি অভিষেক প্রকাশ করেছেন, আর তার সঙ্গে তুলে ধরেছেন 2020 সাল থেকে চলে আসা এক দীর্ঘ অবহেলার টাইমলাইন। রাম মন্দিরে যাতে কোনো বিস্ফোরক ঢুকতে না পারে তার জন্য বিশেষ স্ক্যানার বসানোর সুপারিশ করা হয়েছিল। কবে? ভাবুন, আজ থেকে 6 বছর আগে, অর্থাৎ 2020 সালে। আজ 2026 সালের জুলাই মাসও অর্ধেক কেটে গেল, কিন্তু সেই ফাইল, সেই জরুরি রেকমেন্ডেশন এখনো লখনৌর সরকারি টেবিলে পড়ে পড়ে ধুলো খাচ্ছে। কার টেবিলে? যিনি কথায় কথায় বলেন অপরাধীরা পাতালে লুকিয়ে থাকলেও টেনে হিঁচড়ে বের করব, কিংবা মে মাসেও সিমলা বানিয়ে দেব,
সেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের নাকের ডগায় এই ফাইল ধামাচাপা পড়ে আছে। দেশের অন্যতম প্রধান ধর্মীয় স্থলের নিরাপত্তা নিয়ে এই চরম উদাসীনতা মেনে নেওয়া যায় না। আপনাদের কি বক্তব্য? আর এই বিস্ফোরক তথ্য যখন সামনে আসছে না, ঠিক তখনই জ্যোতির্ময় পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী সম্প্রতি আগ্রার একটি অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় বলেছেন, রাম মন্দিরের এই চুরির ঘটনা কোটি কোটি হিন্দুর মানুষের গভীর ক্ষত তৈরি করেছে। এই গোটা ঘটনার মোড় ঘুরিয়ে দিতে দেশে বড়সড় কোনো নাশকতা বা দুর্ঘটনা ঘটানোর আশঙ্কা প্রকাশ করেছেন শঙ্করাচার্য। কারা ঘটাতে পারে? কারা রয়েছে এই সমস্ত অনিয়মের নেপথ্যে? শঙ্করাচার্য রাগ ঢাক না করে সরাসরি নাম নিয়ে নিয়েছেন। তিনি বলেছেন, রাম মন্দিরের সমস্ত হেলাফেলা, দুর্নীতি এবং প্রশাসনিক অসদুপায়ের পেছনে একজন ব্যক্তি দায়ী, তিনি নরেন্দ্র মোদী। পাথর কেনা থেকে শুরু করে মন্দিরের গর্ভগৃহ নির্মাণ, প্রথম দিন থেকে আজ পর্যন্ত যত বেনিয়ম হয়েছে তার দায় প্রধানমন্ত্রীর উপরেই চাপিয়েছেন তিনি। এবার ভাবুন, একদিকে শঙ্করাচার্যের এই সরাসরি তোপ, আর অন্যদিকে আইপিএস অফিসার ও নিরাপত্তা প্রধানদের পাঠানো সতর্কবার্তা যোগী সরকারের ফাইলে ধুলো মাখা। সব মিলিয়ে অযোধ্যার নিরাপত্তা কিন্তু আজ এক বিরাট প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে। রাম মন্দিরে ভেহিকেল স্ক্যানারটি কেন দরকার ছিল? যাতে কোনো গাড়ি করে বিস্ফোরক মন্দিরে ঢুকতে না পারে, আবার একই সাথে মন্দির থেকে কোনো মূল্যবান ধাতু বা সম্পদ চুরি করে কেউ পালিয়ে যেতে না পারে। অর্থাৎ এই স্ক্যানার থাকলে আজকের এই চুরি বা ডাকাতি 5 বছর আগেই আটকে যেত। 2020 সালে খোদ উত্তরপ্রদেশের মুখ্য সচিব এই স্ক্যানার বসানোর সুপারিশ করেন। 2022 থেকে 2026 4টে বছর কেটে গেল। চলতি বছরের মে মাসেও অযোধ্যার পুলিশ সুপার এই বিষয়ে জরুরি রিপোর্ট পাঠিয়েছেন। এমনকি গত এপ্রিলে খোদ পুলিশ সদর দপ্তর থেকে উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিব সঞ্জয় প্রসাদকে চিঠি লিখে মনে করিয়ে দেওয়া হয়েছে যে এত গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের জন্য এখনো বাজেটই মঞ্জুর করা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বিদেশি জনসভা বা প্রচারের পেছনে এর চেয়ে বহু গুণ বেশি টাকা ওড়ে, অথচ দেশের সবচেয়ে সংবেদনশীল ধর্মীয় স্থানের নিরাপত্তার জন্য এই সামান্য 60 কোটি টাকা মঞ্জুর করার সময় সরকারের পকেটে টান পড়ে। এখন সরকার এই চুরির তদন্তে একটি সিট গঠন করেছে, কিন্তু জানেন কি এই সিটের প্রধানকে? আইএএস অফিসার বিজয় বিশ্বাস পন্থ। আর এই পন্থ মশাইয়ের নিজের ট্র্যাক রেকর্ড কি? অভিষেক উপাধ্যায়েরই আরেকটি রিপোর্টিংয়ে উঠে এসেছে। এই সিট প্রধানের বিরুদ্ধে খোদ 420 ধারায় জালিয়াতির মামলা চলছে। যার নিজের গায়ে জালিয়াতির দাগ, তিনি করবেন রাম মন্দিরের চুরির তদন্ত? চোরের ওপর বাটপাড়ি একেই বলে। আসল হিন্দুত্ব আর সনাতন ধর্মের ঠিকাদারিটা বিজেপি আর আরএসএস নিজেদের হাতে তুলে নিয়েছে, যেন সারা দেশের সনাতনীদের রক্ষার একক টেন্ডার তারাই পেয়েছে, আর কেউ পায়নি। দেশের শ্রদ্ধেয় শঙ্করাচার্যদের একপাশে সরিয়ে রেখে নরেন্দ্র মোদীকে হিন্দু ধর্মের একমাত্র ধর্ম ধ্বজাধারী হিসেবে প্রতিষ্ঠা করার যে রাজনৈতিক প্রজেক্ট, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। আর এটা হলো ভুল অগ্রাধিকারের একটি ক্লাসিক উদাহরণ। যে কাজটা সবচেয়ে আগে করা উচিত ছিল সেটা ফেলে রেখে যেটার কোনো প্রয়োজন নেই তা নিয়ে দিন রাত ঢাক পেটানো হচ্ছে। প্রশ্ন হলো, স্ক্যানার কেনার প্রায় 60 কোটি টাকাটা কেন মঞ্জুর হলো না? 2020 সাল থেকে তো ফাইলটা কেন আটকে? সনাতনের স্বঘোষিত রক্ষকরা এর কি জবাব দেবেন? রাম মন্দিরের উদ্বোধনের সময় যখন নরেন্দ্র মোদী বলিউডের সেলিব্রিটিদের ডেকেছিলেন, তখন দেশের কোনো শঙ্করাচার্যকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। রামের চেয়েও বড় করে দেখানো হয়েছিল মোদী আর আরএসএস প্রধান মোহন ভাগবতকে। সেই জাঁকজমকার পিআর এর পেছনে শত শত কোটি টাকা উড়ানো যায়, অথচ মন্দিরের সুরক্ষা কবচের জন্য 59 কোটি টাকার ফাইলে লাল ফিতের ফাঁস আলগা হয় না। সাংবাদিক অভিষেক উপাধ্যায়ের নিরলস পরিশ্রমে সামনে আসা এই চিঠিগুলো কোনো মন গড়া গল্প নয়, পুরো ক্রেডিট তাঁরই প্রাপ্য। 2026 সালের 8ই মে অযোধ্যার পুলিশ সুপার ডক্টর গৌরব গ্রোভার লখনৌয়ের ভিআইপি নিরাপত্তা বিভাগে পরিষ্কার লিখছেন, শ্রীরাম জন্মভূমি চত্বরের প্রবেশ ও গেট নম্বর 3A ভেহিকেল এক্সরে স্ক্যানিং পোর্টাল বসানোর জন্য দ্রুত রিপোর্ট পাঠানো হোক। এই চিঠির কপি কিন্তু আইজিপি লখনৌ জোন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্তরে সবার টেবিলে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের শিলমোহর থাকার পরেও 4 বছর এই ফাইল আটকে রাখা স্রেফ প্রশাসনিক গাফিলতি নয়, এটা এক মারাত্মক অপরাধমূলক ঝুঁকি। কিন্তু এই ঝুঁকি নেওয়ার সাহস আমলারা পাচ্ছেন কোথা থেকে? নেপথ্যে কার প্রশ্রয় রয়েছে? ইঙ্গিতটা পরিষ্কার। এখানে তো আর কোনো সত্যপাল মালিক নেই যে পরে এসে পর্দার পেছনে আসল সত্যিটা ফাঁস করে দেবেন।
যা হচ্ছে তার সবটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা। অযোধ্যা নিয়ে সরকারের দ্বিচারিতা আরও একটা জায়গায় স্পষ্ট। দেশের মানুষকে বোঝাতে চম্পত রায়ের ইস্তফার নাটক করা হয়েছিল। আজ এই জুলাই মাসে দাঁড়িয়েও রাম মন্দিরের ভেতরে ঢোকার ভিআইপি পাসগুলোতে কার রেফারেন্স চলছে জানেন? স্বয়ং চম্পত রায়ের। বিশ্বাস না হলে স্ক্রিনে সেই ভিআইপি পাসের প্রতিলিপিটা দেখুন। পাসগুলোর গায়ে স্পষ্ট লেখা রয়েছে, রেফার্ড বাই চম্পত রায়। জবাবদিহি বা সত্য উদ্ঘাটনের আশা মন থেকে ঝেড়ে ফেলুন। আগামী 20 জুলাই আদালতে এই মামলার শুনানি আছে, আর তারপরেই দেখবেন এই পুরো ইস্যুটা কর্পূরের মতো উড়ে গেছে। মিডিয়া ট্রায়াল আর আই ওয়াশের একটা চক্কর শেষ হলেই হয়তো রায় আসবে, কোনো চুরি কোনো ডাকাতি আদৌ কিচ্ছু হয়নি। একটু স্মৃতিশক্তিটা চালিয়ে নিন। যখন রাম মন্দির নির্মাণ শুরু হয়েছিল তখন জমি দুর্নীতি নিয়ে কয়েকশো কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ ওঠেনি? তখনও তো হাহাকার উঠেছিল, মস্ত বড় এক সিট গঠন করা হয়েছিল। আজ পর্যন্ত সেই সিটের রিপোর্টের মুখ কেউ দেখেছে? সেই রিপোর্টে কার নাম জড়ালো, কার শাস্তি হলো, কেউ জানে না। কারণ সেই দুর্নীতির কেন্দ্রের নাম ছিল তো এই চম্পত রায়ের। আরএসএস এর রুদ্ধদ্বার বৈঠকে এই গোটা ঘটনাকে কি তকমা দেওয়া হয়েছে জানেন? তারা এটাকে বলেছে রাম মন্দিরের তহবিলের সামান্য অনিয়ম, ইরেগুলারিটি। কোটি কোটি ভক্তের আবেগের ধন, সোনাদানা টাকা লুটে নেওয়া হলো, আর আরএসএস এর চোখে সেটা স্রেফ একটা অনিয়ম। চুরিকে চুরি বলার সাহসটুকু এদের নেই। শব্দ চয়নটা একবার খেয়াল করুন। দেশ জুড়ে হইচই পড়ে যাওয়া এক মহা ডাকাতিকে আরএসএস তাদের কর্ণাটকের বৈঠকে বসে বলছে স্রেফ অনিয়ম। ভেবে দেখুন, যে রাম মন্দিরের নিরাপত্তার বুলি আউড়ে আপনারা সারা দেশে ভোট চান, সেই মন্দিরের 60 কোটির সিকিউরিটি স্ক্যানার ফাইল 4 বছর ধরে আটকে রাখেন কোন সাহসে? আজ যারা কথায় কথায় বিরোধী দলগুলোকে সনাতনদ্রোহী বলে গালমন্দ করেন, যেন রাম মন্দিরটা তাদের পৈতৃক সম্পত্তি, তাদের চোখে ধুলো দেওয়ার জন্য ইতিহাসের একটা দলিল সামনে রাখা দরকার। তারিখটা 13 নভেম্বর 1958। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে মঙ্গলদাস বকওয়াসা নামে এক ব্যক্তি একটি অভিযোগপত্র লিখলেন। রাজস্থানের বিখ্যাত অষ্টাদশ শতকের শ্রীনাথজি মন্দির থেকে বিপুল পরিমাণ সোনা, রূপো, নগদ টাকা স্বয়ং মন্দিরের প্রধান মহারাজের যোগ সাজসে গোপনে পাচার হয়ে যাচ্ছে, এই ছিল অভিযোগ। চিঠি পাওয়া মাত্র নেহরু কি করলো জানেন? আজকের প্রধানমন্ত্রীর মতো মৌনব্রত নেননি, যিনি নিজে থালা হাতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়ে ক্যামেরার সব আলো একাই কেড়ে নিয়েছিলেন। বিগত 1 মাসে তার মুখ থেকে এই চুরি নিয়ে একটা শব্দ বের হয়নি। কিন্তু 1958 সালে নেহরু তৎক্ষণাৎ ফাইল করলেন, এই ঘটনাকে সোজা ভাষায় লুট বলে চিহ্নিত করেন। তারপর রাজস্থানের তৎকালীন মুখ্যমন্ত্রী মোহনলাল সুখারিয়া এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্তকে করা চিঠি লিখে অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করার নির্দেশ দেন। কোনো আপোষ নয়, কোনো ধামাচাপা দেওয়া নয়। এবার এই লাইনটা আজকের রাষ্ট্রীয় শাসকদের সঙ্গে মিলিয়ে দেখুন। ধর্ম আর আধ্যাত্মিকতার নামে আমজনতার আবেগকে হাতিয়ার করে নিজেদের লোভ চরিতার্থ করার যে খেলা আজ চলছে। নেহেরু তো 68 বছর আগেই তার টুঁটি চেপে ধরেছিলেন। কোথায় 1958 সালের সেই ক্ষুদ্র প্রশাসনিক তৎপরতা, আর কোথায় 2026 সালের এই স্বঘোষিত পরম সনাতনী প্রধানমন্ত্রী, যিনি স্বয়ং রামলালাকে আঙ্গুল ধরে মন্দির নিয়ে এসেছিলেন? তার নিজের নাকের ডগায় এত বড় ডাকাতি হয়ে গেল, অথচ আজ পর্যন্ত মুখ ফুটে একটা হে রাম শব্দও বেরোলো না। এরই মধ্যে আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি নতুন জ্ঞানগর্ভ ভিডিও সামনে এসেছে। हिंदुस्तान में 4 प्रकार के हिंदू है और कोई है नहीं हिंदुस्तान। और मैं थोड़ी हिम्मत करके कहूँगा कि अखंड भारत में आज भी 4 प्रकार के हिंदू ही है। एक है जो कहते गर्व से कहो हम हिंदू है, ठीक है, एक प्रकार है। दूसरा प्रकार वो कहते भाई गर्व से क्या कहना है, हिंदू होते हैं, मुसलमान होते हैं, ईसाई होते हैं, हिंदू होते हैं, हम हिंदू है और हिंदू रहेंगे, गर्व करने की क्या बात है, ठीक है, दूसरा प्रकार। तीसरे कहते हैं भाई जोर से मत बोलो, घर में आओ तब हम बताएंगे आपको, हम बाहर नहीं कहेंगे, है उनके कुछ कारण है, अपने स्वार्थ है कुछ। और चौथे है कि जो भूल गए हैं और वो भूले रहे और इस भुलक कड़ी में और लोग शामिल हो, ऐसा प्रयास करने वाली ताकतें हैं, क्योंकि वो भारत को उठने नहीं देना चाहते, क्योंकि हिंदू भाव हमको जोड़ता है। हिंदू भाव को जब जब भूले आई विपद महान, भाई टूटे धरती खोई, मिटे धर्म संस्थान, है कि नहीं? अपना इतिहास देख ली पिछले 1000 वर्षों में। आज भी जहाँ जहाँ अशांति गड़बड़ है वहाँ आप देखेंगे तो या तो हिंदू जनसंख्या कम है या हिंदू भाव कम है। और इसलिए हिंदुस्तान हिंदू राष्ट्र है ऐसा जब हम कहते हैं तो उसमें हम किसी को छोड़ते नहीं हैं, उल्टा
आज जो नहीं है इसमें जुड़े वो भी कल जुड़ सकते हैं। इस संभावना को खुला रखकर हम बात करते हैं। ভাগবত পরম উৎসাহে বোঝাচ্ছেন হিন্দুস্তানে নাকি 4 রকমের হিন্দু থাকে। 1 নম্বর, যারা গর্বের সাথে বুক ঠুকে বলে আমি হিন্দু। 2 নম্বর, যারা সগর্বে না বললেও শুধু বলে আমি হিন্দু। আর 3 নম্বর, যারা লোকচক্ষুর আড়ালে চুপচাপ নিজেদের হিন্দু বলে মনে করে। আর 4 নম্বর হলো তারা যারা ভুলেই গেছে যে তারা আদতে হিন্দু। সংঘ প্রধানের এই তত্ত্ব শোনার পর ওনার কাছে আমার একটাই খুব সহজ প্রশ্ন, আচ্ছা ভাগবতজি, কোটি কোটি ভক্তের আবেগে আঘাত দিয়ে খোদ রাম মন্দিরের গর্ভগৃহে তিল তিল করে জমা হওয়া টাকা আর সোনাদানা যারা লুটে নিল, তারা আপনার এই 4 প্রকারের মধ্যে ঠিক কোন ক্যাটাগরির হিন্দু? সনাতন ধর্মের ঠিকাদারি নিয়ে বড় বড় ভাষণ দেওয়া সহজ, কিন্তু ধর্মের নামে চলা আসল অপরাধীদের চিহ্নিত করার ক্ষমতা আপনাদের তো নেই। আপনারা তো নিজেদের একটা সাংস্কৃতিক সংগঠন বলে দাবি করেন, তাই না? তাহলে কোন সংবিধান, কোন আইন বা কোন সংস্কৃতি আপনাদের এই অধিকার দিয়েছে যে দেশের সবচেয়ে বড় বড় মন্দিরগুলোর হ্রাস আপনাদের হাতে থাকবে? আমাদের সনাতন ধর্মে শঙ্করাচার্য এবং ধর্মীয় গুরুরাই হলো শেষ কথা, আরএসএস বা বিজেপি কিন্তু নয়। অথচ আজ যখন প্রকাশ্য দিবালোকে সেই রাম মন্দিরের গর্ভগৃহে ডাকাতি ধরা পড়ে গেল, তখন চোর ধরার বদলে আপনারা কি করলেন? টিভিতে বসে হিন্দুদের প্রকারভেদ শেখাচ্ছেন। লুটের এই ধারা কিন্তু শুধু অযোধ্যাতেই থেমে নেই। বদ্রীনাথ মন্দিরের প্রণামী চুরি, কেদারনাথ মন্দিরের সোনার প্রলেপ নিয়ে যে বেনিয়মের অভিযোগ উঠেছিল, তা কিন্তু দেশবাসী ভোলেনি। আর যে রাজস্থানের শ্রীনাথজি মন্দিরের কথা একটু আগে 1958 সালের প্রসঙ্গে বলছিলাম না, ঠিক সেখানেও আবার 22 কোটি টাকার এক বিরাট আর্থিক কেলেঙ্কারির খবর সামনে এসেছে। একের পর এক প্রাচীন এবং পবিত্রতম দেবস্থানগুলোর এই হাল কেন? এটা কি স্রেফ প্রশাসনিক ব্যর্থতা, নাকি এর নেপথ্যে দেশের বড় বড় স্বনামধন্য মন্দিরগুলোকে সম্পূর্ণ নিজেদের কবজায় নিয়ে নেওয়ার কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র চলছে? রামের নাম ভাঙিয়ে কোটি কোটি ভক্তের বিশ্বাসের সাথে এই যে ছিনিমিনি খেলা হলো, ইতিহাস কিন্তু এর হিসেব কড়ায় গন্ডায় বুঝে নেবে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।